নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা টপিক বলতে পারো, যেটা হচ্ছে আমাদের সামিট, ইম্পর্ট্যান্ট সামিট। যেগুলো 2025-এর গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সামিট রয়েছে, সেগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে কভার করে নেব। অবশ্যই ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আমাদের প্রতিটি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো তোমরা যারা নতুন রয়েছো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দেবে। আর তোমাদের বলে রাখি, এর আগে আমরা 500টা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ নিয়েছি, যার প্লেলিস্ট অলরেডি আমাদের চ্যানেলে করা রয়েছে এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করা রয়েছে। আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো, আমাদের যে ফার্স্ট প্রশ্ন রয়েছে সেটা আমাদের রয়েছে। প্রথম প্রশ্ন: কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 এটি আয়োজন করেছিল? 2025-এর ষষ্ঠম যে বিমস্টেকের শীর্ষ সম্মেলন যেটা আয়োজন করেছে কোন দেশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড। থাইল্যান্ড এখানে আয়োজন করেছে বিমস্টেকের শীর্ষ সম্মেলন 2025-এর, যেটা ষষ্ঠ এডিশন ছিল এবছরে। এবং এখানে আমরা দেখে নেব যে এই যে সম্মেলনটি, যেটা থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল, এবং এর থিম কী ছিল সেটাও দেখে নিতে হবে। বিমস্টেকের যে থিম ছিল আমাদের সমৃদ্ধি, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত যেটা রয়েছে, অর্থাৎ প্রসপারেশনস, রিসিলিয়েন্ট এবং ওপেন, যেটা ছিল আমাদের এখানকার থিম। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে অংশ নিয়েছিলেন এবং সম্মেলনে ভারত বোধি প্রোগ্রাম চালু করেছে। অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? বোধি প্রোগ্রাম এটা কিন্তু চালু করা হয়েছে কোন সম্মেলনে? যেটা কিন্তু বিমস্টেক সম্মেলনে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখানে উদ্বোধন করেছেন। মানব সম্পদ পরিকাঠামোর জন্য, অর্থাৎ হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচারের জন্য সংগঠিত উন্নয়নের জন্য একটি বিমস্টেকের উদ্যোগ। এছাড়া যে ব্যাংকক যে ডিভিশন রয়েছে, যেটা 2030-এর গৃহীত হয়েছে, যার মূল ফোকাস ছিল অর্থনৈতিক সংহতি, অর্থাৎ ইকোনমিক ইন্টিগ্রেশন, পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তি, অর্থাৎ টেকনোলজি নিয়ে এই সম্পর্কিত ছিল। পরের প্রশ্ন আছে: বৈশ্বিক যে প্রযুক্তি শীর্ষ সম্মেলন, অর্থাৎ গ্লোবাল টেকনোলজি সামিট যেটা আমাদের রয়েছে, এটি 2025-এ কোন দেশের মাধ্যমে এটি আয়োজিত হয়েছে? অর্থাৎ হোস্ট কান্ট্রি কোনটা? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেহেতু এটা আমাদের ভারত হোস্ট করছে 2025-এর গ্লোবাল টেকনোলজি সামিট 2025। এটি ছিল গ্লোবাল টেকনোলজি সামিটের নবম সংস্করণ। এটি নতুন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা আয়োজিত হয়েছিল এবং এর থিম ছিল কি? অবশ্যই সম্ভাবনা, অর্থাৎ পসিবিলিটি। পরের প্রশ্ন: ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রথম অ্যাসেম্বলি ভারত কোন শহরে আয়োজন করেছিল? অর্থাৎ প্রথম যে অ্যাসেম্বলি যেটা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের, এটি কোন শহরে আয়োজিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নিউ দিল্লি। তোমরা এখান থেকে দেখে নেবে যে এই অ্যাসেম্বলির সভাপতিত্ব করেছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ভূপেন্দ্র যাদব। এটা সদর দপ্তর কোথায় অবস্থান করছে? যেটা নিউ দিল্লিতে অবস্থান করছে। আর এর উদ্দেশ্য কী রয়েছে? 7টি বৃহৎ বিরল প্রজাতির বিরল সংরক্ষণ, যেমন বাঘ, সিংহ, চিতা, ঠিক আছে, তুষার চিতা, এছাড়া জ্যাগুয়ার, ঠিক আছে, এই সমস্ত যে সমস্ত বন্য প্রাণীগুলো রয়েছে তাদেরকে কিন্তু সংরক্ষণই কিন্তু এর মূল উদ্দেশ্য কিন্তু রয়েছে। পরের প্রশ্ন আছে: জাতিসংঘ বন ফোরামের ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্ট, যেটা 20তম অধিবেশন, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটি 20তম যে এডিশন, যেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। এখানে তোমরা দেখে রাখবে যে এই যে আমাদের অধিবেশনটি ছিল, এর মূল ফোকাস ছিল কিসের ওপর? অবশ্যই বন সংরক্ষণের ওপর, অর্থাৎ ফরেস্ট কনজারভেশনের ওপর। টেকসই বন ব্যবস্থাপনা, সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট এবং বৃহৎ যে বিরল প্রজাতির যে সংরক্ষণগুলো রয়েছে, অর্থাৎ বিগ ক্যাট কনজারভেশন রয়েছে, সেটাও কিন্তু আমাদের এখানকার গুরুত্বপূর্ণ পার্ট ছিল। ভারত UNFF20 অধিবেশনে অংশ নিয়েছিল। অবশ্যই দেখে রাখবে এটা, ঠিক আছে? পরের প্রশ্ন: ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025, এটার চতুর্থ সংস্করণের থিম কী ছিল? তো এখানে চতুর্থ সংস্করণ, 4th এডিশন, যেটা কিন্তু হয়েছে 2025-এ, এটা থিম ছিল আমাদের সমৃদ্ধির জন্য প্রক্রিয়াকরণ, প্রসেসিং ফর প্রসপারিটি। এটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত হয়েছিল এবং এটি স্থান ছিল নিউ দিল্লি, যেটা ভারত মণ্ডপমে।
পরের প্রশ্ন, কোন শহরে ভারতের প্রথম জাতীয় নগর স্থানীয় সংস্থা অর্থাৎ আরবান লোকাল বডি চেয়ারপারসনদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে হরিয়ানার গুরুগ্রামে কিন্তু এটি হয়েছে, অনুষ্ঠিত করা হয়েছে। এখানে এটাও দেখে রাখবে যে এই যে আমাদের সম্মেলনটি হয়েছে, যেখানে লোকসভা স্পিকার ওম বিড়লা দ্বারা উদ্বোধন করা হয়েছে এটি, এবং এটার থিম কী ছিল? এর থিম ছিল সাংবিধানিক গণতন্ত্র ও জাতি গঠনে নগরস্থানীয় সংস্থাগুলির ভূমিকা, অর্থাৎ রোল অফ আরবান লোকাল বডিজ ইন স্ট্রেংথিং কনস্টিটিউশনাল ডেমোক্রেসি অ্যান্ড নেশন বিল্ডিং। তো এটি ছিল এটার থিম 2025-এর। পরের প্রশ্ন, কোন দেশ 2025 সালের 17তম ব্রিক্সের শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? গুরুত্বপূর্ণ রয়েছে 2025-এর 17তম এডিশন যেটা রয়েছে, এর শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কোন দেশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। এবং এটা কোথায় হয়েছে এটাও আমাদের দেখে নিতে হবে, যেটা কিন্তু ব্রাজিলেরই হয়েছে, রিও ডি জেনিরো শহরে। কোথায়? রিও ডি জেনিরো শহরে এটি অনুষ্ঠিত হয়েছে। এটির থিম ছিল বৈশ্বিক দক্ষিণ সহযোগিতা শক্তিশালী করা এবং আরও অন্তর্ভুক্তিমূলক টেকসই বৈশ্বিক শাসনকে উন্নীত করা। এই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি কে? অবশ্যই বলো, যেখানে কিন্তু লুইস ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের রাষ্ট্রপতি, তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করেছিলেন। আর এখানকার যে আমাদের যে দেশগুলো রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই সবকটা নিয়ে কিন্তু এটা ব্রিক্স কান্ট্রি। আর সাউথ আফ্রিকা 2010-এ কিন্তু ব্রিক্সের সদস্য কিন্তু হয়েছে। ঠিক আছে, এটা তোমরা দেখে রাখবে। এছাড়া এনডিবিও রয়েছে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্কেরই। ঠিক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা রয়েছে, এই সমস্ত কিন্তু আমাদের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে ব্রিক্স থেকে কমপ্লিট। ঠিক আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর এখানে তোমরা দেখে রাখবে যে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী কিন্তু এতে অংশ নিয়েছিলেন। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, সামনে 2 মিনিট একটু নিয়ে নিচ্ছি, এবং যাদের এটা প্রয়োজন নেই তারা এটা স্কিপ করে নিতে পারো। এখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। যে কোনো মাসের জন্য তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে, এবং এখানে কিন্তু টোটাল 450-এর কাছাকাছি প্রতিটি মাসের কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি কোশ্চেন তো রয়েছে, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য দেওয়া হয়েছে, যেটা জুলাই মাসে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সে। আর প্রতিটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কোন এক্সামের জন্য, এসএসসি, রেলওয়ে, আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের রাজ্যের ডব্লিউপি, কেপি কনস্টেবল, এসআই বলো, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এছাড়া ডব্লিউবি এসএসসি গ্রুপ সি, যেখানে 15 নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। সমস্ত এক্সামের জন্য কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই রাজ্যের জন্য। আর কেন্দ্র সরকারের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমাদের এটা বেস্ট কন্টেন্ট কিন্তু রয়েছে। তো এই নাম্বার রয়েছে এখানে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি তোমরা পেয়ে যাবে, এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবে। এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এইটা হচ্ছে আমাদের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এর সাথে সাথে তোমরা কিন্তু 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে, কারণ এখানে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 1200 কোশ্চেন আছে, তার সাথে রয়েছে 50টি পেজের জিস্ট, যেটা তোমরা 80 টাকার মধ্যে কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এখানে রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, সকলে কিন্তু এখানে যুক্ত হয়ে থাকবে। সামনে যারা রেলের অন্যান্য এক্সাম দেবে, বিশেষ করে রেলে কিন্তু আমাদের যে গ্রুপটি এক্সাম রয়েছে সামনে, এছাড়া রেলওয়ে সিলেকশন সেকশন কন্ট্রোলার পদে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে, যেটা 15 সেপ্টেম্বর থেকে তার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। তো অবশ্যই সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এনটিপিসির এই গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। 2025-এর সমস্ত পেপারই তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, টোটালটাই তোমাদের কমপ্লিট করে যেতে হবে যে কোনো এক্সামের জন্য আগামী দিনে যারা দিতে যাবে। এছাড়া 2026-এর এনটিপিসি টার্গেট করতে চাইলেও তোমাদের এটা কিন্তু করে যেতে হবে। এখানে 47টা শিফট 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে প্রশ্ন এবং উত্তর, জিকে সেকশনটা। এখানে কিন্তু টোটাল যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে না, সেগুলো 18টা টপিকে ভাগ করা রয়েছে, যেমন বিজ্ঞান থেকে রয়েছে, ইতিহাস থেকে রয়েছে, ভূগোল থেকে রয়েছে, এবং আমাদের যে ইকোনমিক্স অর্থনীতি থেকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্র্যাটেজিকে রয়েছে, এইভাবে টোটাল 18টা টপিকে ভাগ করা রয়েছে। সুতরাং যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে নিতে পারো। এখানে কিন্তু তোমরা 99 কিন্তু এখানে পেমেন্ট করলেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এছাড়া 2020-21-টা তোমাদের পড়ে যেতে হবে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে যে কমন এক্সাম হয়েছিল 133টি শিফটে, যেখানে 5000 কোশ্চেন রয়েছে জিকে কোশ্চেন, যেটা 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে।
এই টোটালটা কিন্তু তোমরা 99 এর মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। 99 রুপিস কিন্তু এখানে প্রাইস রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটাও নিয়ে নেবে। আর রেলওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিন্তু আমাদের রয়েছে বায়োলজি সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে লাস্ট 10 বছরে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1250 টোটাল কোয়েশ্চেন রয়েছে, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। 1250 পেজ আমাদের কোয়েশ্চেন রয়েছে। এর পেজ সংখ্যা রয়েছে আমাদের 70টি। এটা তোমরা 60 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। সুতরাং অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এখানে আমাদের টেলিগ্রামের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে, ওখানে যুক্ত হয়ে থাকবে। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া রয়েছে বায়োলজি প্রিভিয়াস ইয়ার পেপার, পেপার, এছাড়া রয়েছে এসএসসি জিডি 2024-এর পেপার। কারেন্ট অ্যাফেয়ার সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সকলে এটা নিয়ে নেবে। এবং এনটিপিসির জন্য যাদের প্রস্তুতি নেবে তারা 3 নম্বর 4 নম্বরটা নিয়ে নেবে। পরের প্রশ্ন আছে, যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন অর্থাৎ ইউথ স্পিরিচুয়াল সামিট 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের বারাণসীতে এটি অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, এই যে সম্মেলনটি রয়েছে এটি যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। এর থিম কী ছিল? নশামুক্ত ইয়োবা ফর আমাদের বিকশিত ভারত, যেটা কিন্তু ড্রাগ ফ্রি ইউথ ফর ডেভেলপমেন্ট ইন্ডিয়া। কোন দেশ 2025 সালের ন্যাটো শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল? তো ন্যাটোর যে শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কোন দেশ? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে নেদারল্যান্ড। নেদারল্যান্ড কিন্তু আয়োজন করেছে ন্যাটোর ফুল ফর্ম কী রয়েছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এখান থেকে আমরা দেখে নেব যে এই যে সম্মেলনটি, যেটা নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছিল। ন্যাটো হলো বিশ্বের বৃহত্তম সামরিক জোট, যেটি 1949 সালে গঠিত হয়েছিল। এটি হেডকোয়ার্টার অবস্থান করছে ব্রাসেলস, বেলজিয়ামে। এর বর্তমান সদস্য সংখ্যা মেম্বার কান্ট্রি রয়েছে 32 এবং সর্বশেষ যে সদস্য দেশ যেটি রয়েছে সুইডেন। আর যদি বলি আমাদের 31তম যে সদস্য দেশ যেটি রয়েছে ফিনল্যান্ড। ঠিক আছে, যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। পরের প্রশ্ন রয়েছে, প্রথম বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন এটি 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে গান্ধীনগর, গুজরাটে এটি অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, এই যে সম্মেলনটি যেটা গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল, এর থিম ছিল কি? বিমস্টেকের অভ্যন্তরীণ বিনিময়ের জন্য যুবকদের সেতু হিসাবে ব্যবহার। অর্থাৎ এটা ভুল যেটা আছে এখানে তোমরা দেখে রাখবে, এখানে ইউথ অ্যাজ এ ব্রিজ ফর ইন্ট্রা বিমস্টেক এক্সচেঞ্জ। বিমস্টেক যেটা কিন্তু অবশ্যই বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি, এগুলো বাংলাটা দেখার দরকার নেই, ফুল ফর্মটা দেখে রাখো, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সো এটা কিন্তু ফুল ফর্ম, এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় বিমস্টেক, অবশ্যই দেখে রাখবে। এটা হেডকোয়ার্টার অবস্থান করছে বাংলাদেশের ঢাকাতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন দেশ COP29 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্স এর আয়োজন করেছে, যেটা COP29? তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে কোনটা? আজারবাইজান কিন্তু এটা অনুষ্ঠিত করেছে। এখান থেকে দেখে নেব যে এটি 2024 সালের 11 থেকে 12 নভেম্বর আজারবাইজানের বাকুতে এটি অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, কোন দেশ জাতিসংঘের মাদকদ্রব্য কমিশন অর্থাৎ ইউএন কমিশন অন নার্কোটিক্স ড্রাগস 68তম অধিবেশনে সভাপতিত্ব করবে কে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে কিন্তু অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছে। কিসের? না, ইউএন কমিশন অফ নার্কোটিক্স ড্রাগস, যেটা 68তম অধিবেশন, সেখানে ভারত এখানে আমাদের সভাপতিত্ব করবে। এর সভাপতি হলেন কে? অবশ্যই কিন্তু দেখে রাখবে শম্ভু এস কুমারান, যিনি ভিয়েতনামের জাতিসংঘের ভিয়েনাতে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি কিন্তু ছিলেন। 55তম বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? দাভোস। এখানে আমরা দেখে রাখবো যে এর থিম কী ছিল? এর থিম ছিল আমাদের কোলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্ট এজ। এটি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়েছিল। এটি অর্থনৈতিক ফোরাম 1971 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন ক্লাউস সোয়াব। অবশ্যই তোমরা সেটা দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন,
কোন দেশ G20 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছিল? G20 শীর্ষ সম্মেলন 2024 যেটা আয়োজন করেছে কিন্তু ব্রাজিল। কে? ব্রাজিল, যেটা ছিল কিন্তু 19তম, ঠিক আছে। আচ্ছা, এটি ছিল G20 শীর্ষ সম্মেলনের 19তম সংস্করণ এবং এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল। এর থিম কী ছিল? এর থিম কিন্তু ছিল আমাদের কি? বিল্ডিং এ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেইনেবল প্ল্যানেট। পরের প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে, আগে এখানে কিন্তু তোমাদের ক্লাসও দেওয়া রয়েছে এই সম্পর্কে G20, ঠিক আছে। রাইসিনা ডায়ালগ যেটা কিন্তু 10ম সংস্করণ 2025, এটি কোন শহরে আয়োজিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি কিন্তু নয়াদিল্লিতে আয়োজন করা হয়েছে আমাদের ভারতে। এই জন্যই আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এটি। এটি উদ্বোধন করেছিলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটি উদ্বোধন করেছেন এবং প্রধান অতিথি অর্থাৎ চিফ গেস্ট হিসেবে এখানে কিন্তু ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। এবং এই ডায়ালগের থিম কী ছিল? যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালচক্র, মানুষ, শান্তি এবং গ্রহ। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন দ্বারা এটি যৌথভাবে আয়োজন করা হয়েছিল। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি কিন্তু নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2025-এর ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে সম্মেলনটি এটি দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট দ্বারা আয়োজিত হয়েছিল। এর থিম কী ছিল? টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধানের জন্য অংশীদারিত্বকে ত্বরান্বিত করা। এর ভারতের লক্ষ্য কী রয়েছে? 2070 সালের মধ্যে নির্শূন্য কার্বন নির্গমন যেটা অর্জন করা, অর্থাৎ 2070 সালের মধ্যে কিন্তু নেট জিরো কার্বন যে এমিশন যেটা কিন্তু অর্জন করা, ঠিক আছে। অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2070 আমাদের টার্গেট রয়েছে। 2025 সালের 11তম ব্রিক্স শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের যে বৈঠক এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে ব্রাসিলিয়া, ব্রাসিলিয়াতে এটি অনুষ্ঠিত হয়েছে। তো এখান থেকে আমরা দেখে নেব যে এর থিম কী ছিল। এর থিম ছিল আরও অন্তর্ভুক্তিমূলক যে টেকসই শাসনের গ্লোবাল সাউথ এর সহযোগিতায় শক্তিশালী করা এবং এই যে ব্রিক্স এই বৈঠকে কৃত্রিম যে বুদ্ধিমত্তা অর্থাৎ AI, জলবায়ু পরিবর্তন এবং কর্মসংস্থান বিষয়ে একটি ঘোষণাপত্র গ্রহণ করে। অবশ্যই কিন্তু এটাও দেখে রাখতে হবে। কে পরিবেশ 2025 এনভায়রনমেন্ট 2025 সংক্রান্ত জাতীয় সম্মেলন ন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা? অবশ্যই দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি রয়েছেন, তিনি কিন্তু এটি করেছেন। আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি কিন্তু নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দ্বারা আয়োজিত হয়েছিল এটি। আর এর মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য রয়েছে 2047 সালের মধ্যে পরিষ্কার বাতাস, জল এবং সবুজের সাথে একটি উন্নত জাতি অর্থাৎ ডেভেলপমেন্ট নেশন কিন্তু গড়ে তোলা ভারতকে। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো কিন্তু 2047-এর যে আমাদের টার্গেট রয়েছে এটি, ঠিক আছে। এই টার্গেটগুলো কিন্তু এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়, দেখে রাখবে। পরের প্রশ্ন আছে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠক এর সভাপতিত্ব কে করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে নীতি আয়োগের কিন্তু PM মোদি তিনি কিন্তু সভাপতিত্ব করেছেন 10ম গভর্নিং কাউন্সিল বৈঠকে। তো এখান থেকে আমরা এটাও দেখে নেব যে এই বৈঠকটি নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছিল। এর থিম ছিল বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য, যেটা 2047 এবং এই নীতি আয়োগ হলো ভারতের ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটি এর ফুল ফর্ম নীতি এর। এবং এটি কিন্তু প্ল্যানিং কমিশন আগে কিন্তু ছিল, সেটাকেই কিন্তু রিপ্লেস করে এই 2015 সালের 1 জানুয়ারিতে কিন্তু এই নীতি আয়োগ কিন্তু এটি প্রতিষ্ঠা করা হয়। পরের প্রশ্ন G7 এর শীর্ষ সম্মেলন 2025 ভারত থেকে প্রধান অতিথি কে ছিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, ভারত থেকে G7 2025-এর সম্মেলনে এখানে কিন্তু ভারত থেকে ছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন কে G7 সামিট 2025-এর সভাপতিত্ব করেছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্ক কার্নি কিন্তু কানাডার ছিলেন, ঠিক আছে, PM। আচ্ছা, এখানে দেয়াই রয়েছে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন মার্ক কার্নি এবং তিনি কিন্তু G7 শীর্ষ সম্মেলন 2025-এর সভাপতিত্ব করেছেন। পরের প্রশ্ন কিন্তু G7 থেকেই আছে, কোন দেশ 51তম G7 শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন করেছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কানাডায় কিন্তু আয়োজন করেছে G7 শীর্ষ সম্মেলন 2025-এর।
অবশ্যই G7-এ কমপ্লিট ক্লাস দেওয়া রয়েছে, দেখে নেবে। এই যে সম্মেলনটি, এটা 2025-এ জুন মাসের দিকে হয়েছিল, যেখানে কানানস, আচ্ছা এখানে তোমরা এটা দেখে নাও ইংলিশটা, কানানাকিস আলবার্টা কানাডা, এখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল কানাডার, ঠিক আছে। আর এখানে কিন্তু G7-এর পরবর্তী অর্থাৎ 52তম সামিট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে 2026-এ, যেটা কিন্তু অনুষ্ঠিত হবে 52তম শীর্ষ সম্মেলন, যেটা কিন্তু ফ্রান্সে আয়োজন করা হবে, ঠিক আছে। কোথায়? ফ্রান্সে। আচ্ছা, এবার আমরা দেখে নেব G7 সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন G7 অর্থাৎ গ্রুপ অফ 7, তাই তো, এটি কিন্তু বিশ্বের 7টি উন্নত অর্থনীতির একটি গ্রুপ। এটি কিন্তু 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? 1975-এ। এর সদস্য সংখ্যা, সদস্য দেশ কত? অবশ্যই 7টি। তার সাথে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু রয়েছে। সদস্য দেশগুলির মধ্যে কে কে রয়েছে এটাও দেখে রাখবে, পরীক্ষা দিয়ে দেবে যে 4টের মধ্যে কোনটা G7 অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। তো অবশ্যই দেখে রাখবে, জাপান রয়েছে, USA, ইতালি, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং ইউরোপিয়ান ইউনিয়ন তো রয়েছে। এবার যদি আমরা দেখে নিই যে ব্রিক্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিক্স, যেটা কিন্তু 2009 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর অবস্থান করছে সাংহাই, চায়নাতে। বর্তমানে সদস্য দেশ কতগুলো রয়েছে? 10টি রয়েছে। ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না এবং সাউথ আফ্রিকা। এই যে 5টি সদস্য দেশ এখানে কিন্তু নতুন নিযুক্ত হয়েছে, তারা রয়েছে কে কে? ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া। এখানে দেখে রাখবে যে 2026 সালের ব্রিক্সের শীর্ষ সম্মেলন, যেটা কিন্তু ভারতে অনুষ্ঠিত হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2026, যেটা ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে, কমপ্লিট ব্রিক্স সম্পর্কিত ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, ঠিক আছে। G7, তারপরে গ্রুপ অফ 8, ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি ক্লাস দেওয়া রয়েছে কমপ্লিট। এছাড়া অবশ্যই আমাদের যে 500টা যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট রয়েছে, ওটা আগামী দিনে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। যে কোনো এক্সাম দিতে যাবে আগামী দিনে, সমস্ত এক্সামের জন্য কিন্তু ওই প্লেলিস্টটা সকলে দেখে যাবে। পরের প্রশ্ন, 2022 সালে যে আন্তর্জাতিক শ্রম সম্মেলন, যেটা ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স, এটি কোন দেশ আয়োজন করেছিল? তো ওখানে অপশান আমাদের রয়েছে 4টি। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সুইজারল্যান্ড। এখানে আমরা দেখে নেব যে এই সম্মেলনটি সুইজারল্যান্ডের জেনিভাতে অনুষ্ঠিত হয়েছে এবং এই যে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা কিন্তু 1919-এ এটি প্রতিষ্ঠিত হয়, এটা সদর দপ্তর অবস্থান করছে জেনিভা, সুইজারল্যান্ডে। এবং এর বর্তমান সদস্য সংখ্যা কত? অবশ্যই 187টি দেশ। পরের প্রশ্ন আছে, সম্প্রতি জৈব আন্তর্জাতিক সম্মেলন অর্থাৎ বায়ো ইন্টারন্যাশনাল কনভেনশন 2024, এটি কোন শহরে আয়োজিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কোথায়? যেটা সান দিয়েগোতে এটি কিন্তু রয়েছে। অবশ্যই এটা কিন্তু কোথায় আছে? এটা কিন্তু চিলিতে রয়েছে। এখানে আমরা দেখে নেব যে এই সম্মেলনটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অনুষ্ঠিত হয়েছে, যেটা কিন্তু অবশ্যই ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স দ্বারা এটি কিন্তু গঠিত হয়েছিল, যেটা দক্ষিণ কোরিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা চালু করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল ওষুধের সরবরাহের যে ঘাটতি, সেটাকে মোকাবেলা করা এবং এটা সরবরাহকে আরও উন্নত করা। পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2024-এর এসসিও শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কোন দেশ? অবশ্যই এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা কিন্তু অবশ্যই এটা হয়েছে কোথায়? যেটা কিন্তু কাজাখস্তানে হয়েছে 2024-এ। এখানে দেখে নেব যে এই সম্মেলনটি কাজাখস্তানের আস্তানায় কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং ভারতের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রয়েছে কে? এস জয়শঙ্কর, তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন এবং এই সম্মেলনটি বেলারুসের এসসিওর যে 10ম সদস্য কিন্তু হয়েছে, ঠিক আছে। এখানে এটাও দেখে রাখবে বেলারুস, ঠিক আছে। কোন দেশ এই এসসিও সামিটের 2025-এর 10ম সদস্য দেশ হয়েছে? বেলারুস, পরীক্ষায় আসবে। এখানে কিন্তু আস্তানা ডিক্লারেশন গৃহীত হয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। আস্তানা ডিক্লারেশন গৃহীত হয়েছে কততম সামিটে? যেটা কিন্তু 10ম সামিটে, এটা কিন্তু আমাদের 2025-এর সামিটে। আর এখানে কিন্তু দেখে রাখবে 2024-এর সামিটে। আর আস্তানা ডিক্লারেশন এটা তো গৃহীত হচ্ছে, এর সাথে সাথে শক্তি নিরাপত্তা এবং বাণিজ্য, অর্থ, তথ্য সুরক্ষার ওপর যে 25টি যে কৌশলগত চুক্তি এখানে কিন্তু অনুমোদিত হয়েছে। পরের প্রশ্ন আছে, 77তম বিশ্ব স্বাস্থ্য সভা ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি 2024, এটি কোন শহরে আয়োজিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের জেনিভা, সুইজারল্যান্ডে। এই সম্মেলনটি সুইজারল্যান্ডের জেনিভাতে অনুষ্ঠিত হয়েছিল এবং এর মূল প্রতিপাদ্য যে বিষয় ছিল, যেটা হচ্ছে হেলথ ফর অল ফর হেলথ। পরের প্রশ্ন, 2024-এর যে 23তম এসসিও শীর্ষ সম্মেলন, এখানে কোন দেশ আয়োজন করেছিল?
সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে পাকিস্তান। পাকিস্তান 2024-এর 23তম এশীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। আর সরকারের প্রধানদের এখানে কিন্তু অবশ্যই ছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে, আচ্ছা এখানে আমাদের দেখে নিতে হবে এটা, যে এটি কিন্তু 15 থেকে 16 অক্টোবরের দিকে 2024-এ পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন শাহবাজ শরীফ, এর সভাপতিত্বে কিন্তু এটি হয়েছিল, এবং ভারত থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু অংশগ্রহণ নিয়েছিলেন। এই সম্মেলনটি এশীয় শীর্ষ সম্মেলন, যেটা কাজাখস্তানে অনুষ্ঠিত। এটা থেকে কিন্তু এটি আলাদা, যা রাষ্ট্রদের একটি সম্মেলন ছিল, এবং এসসিও বিশ্বের মোট জনসংখ্যার কিন্তু 42%। এটাও দেখে রাখতে হবে যে এসসিওতে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের জনসংখ্যা হচ্ছে টোটাল বিশ্বের সাপেক্ষে 42%, যাদের জিডিপি রয়েছে 23%, এবং বিশ্বের 24% এলাকা জুড়ে তারা কিন্তু রয়েছে টোটাল এরিয়া। অর্থাৎ এসসিও সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা সম্মেলন, যেখানে বিশ্বের শক্তিশালী দেশ এখানে কিন্তু অংশগ্রহণ নিয়েছিল। আচ্ছা, এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে সিঙ্গাপুরে। যদি ভালো লাগে সকলে একটা লাইক অবশ্যই করবে, শেয়ার করবে সকলে, ঠিক আছে। আচ্ছা, এই সম্মেলনটি মূল লক্ষ্য ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে টেকসই এবং ভবিষ্যৎ গঠনের বিশ্ব নেতাদের একত্রিত করা, এটাই রয়েছে এর প্রধান লক্ষ্য। কোন দেশ প্রথমবারের মতো এশিয়ান বৌদ্ধ শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? যেটা কিন্তু বৌদ্ধ শীর্ষ সম্মেলন, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোথায়? ভারত। ভারত কিন্তু এখানে আয়োজন করেছিল প্রথমবার, এই জন্য কিন্তু এটাও গুরুত্বপূর্ণ। এই সম্মেলনটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্স যৌথভাবে কিন্তু এটি আয়োজন করেছিল, এবং এই সম্মেলনের মূল থিম কী ছিল? রোল অফ বুদ্ধ ধর্ম ইন স্ট্রেংথেনিং এশিয়া। পরের প্রশ্ন, ওম বিড়লা 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অ্যাসেম্বলিতে কোথায় বক্তব্য রেখেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা জেনিভা, সুইজারল্যান্ডে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে আমাদের দেখে নেবে যে এই অ্যাসেম্বলির মূল থিম কী ছিল, যেটা কিন্তু হারনেসিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর মোর পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। কোন দেশ 44তম এবং 45তম আসিয়ান শীর্ষ সম্মেলন 2024-এর আয়োজন করেছে? অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে লাওস। এটা কিন্তু ভিয়েতনামে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই সম্মেলনটি লাওস রাজধানী কিন্তু ভিয়েতনামে, এটা কিন্তু ভিয়েন্তিয়ান, সরি এখানে ভিয়েতনাম বলে ফেলেছি আমি মনে হয়, ভিয়েন্তিয়ান। তো লাওস কিন্তু ভিয়েন্তিয়ান এখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এটি, এবং এই সম্মেলনের মূল প্রতিপাদ্য যে বিষয়, যেটা কিন্তু আসিয়ান এনহ্যান্সিং কানেক্টিভিটি অ্যান্ড রেসিলায়েন্স। তোমরা কমেন্টে অ্যান্সার দেবে অবশ্যই। এশিয়ান যে আমাদের যেটার হেডকোয়ার্টার অবস্থান করছে, এটা কোথায় অবস্থান করছে, ঠিক আছে। তো এটা থিমটাও কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে, এটা 2024-এর, অবশ্যই দেখে রাখবে তাহলে। এনহ্যান্সিং কানেক্টিভিটি অ্যান্ড রেসিলিয়েন্স। পরের প্রশ্ন আছে, কোন দেশ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স যেটি রয়েছে এর বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে করেছে এটি। এই সম্মেলনটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, এবং এই সম্মেলনে মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল কোঅপারেটিভস বিল্ড প্রসপারিটি অফ অল। ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থান করছে। পরের প্রশ্ন, কোন শহরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 এটি আয়োজন করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোথায়? দুবাইতে। পরে আমাদের এখানে দেখে নেব পরের প্রশ্ন। আচ্ছা, এখানে দেখে নেবে এটা যে থিম কী ছিল, এটা যে ভবিষ্যতের সরকার গঠন, অর্থাৎ শেপিং ফিউচার গভর্নমেন্টস। ভারত থেকে পরিবেশ মন্ত্রী এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন। জাতিসংঘের নারী মর্যাদা কমিশন, অর্থাৎ ইউনাইটেড নেশনসের কমিশন অন স্ট্যাটাস অফ ওমেন এর 69তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটা 69তম যে অধিবেশন, যেটা নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে ভারত থেকে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অন্নপূর্ণা দেবী তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং এর মূল থিম ছিল জেন্ডার ইকুয়ালিটি, নারীদের অধিকার, ওমেন্স রাইটস, টেকসই উন্নয়ন অর্থাৎ লক্ষ্যমাত্রা, এগুলো কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল। পরের প্রশ্ন, কোন দেশ এআই অ্যাকশন সামিট 2025 এটি কিন্তু আয়োজন করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন দেশ? ফ্রান্স।
ফ্রান্স কিন্তু এখানে আয়োজন করেছে এআই অ্যাকশন সামিট 2025-এর। অবশ্যই তোমাদের সকলকে বলবো এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের পিডিএফেই রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেবে। যদিও এটা কিন্তু তোমাদের টপিক ওয়াইজ কিন্তু নয়, এখানে কিন্তু মিক্স রয়েছে, বাট এখানে কিন্তু ফুল রয়েছে একদম, ঠিক আছে? কোনো কিছু বাদ দেওয়া নেই। 450 কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে, সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখলে তোমরা বুঝতে পারবে। সম্মেলনটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। এটি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি কিন্তু ছিলেন, তার দ্বারা এটি আয়োজন করা হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্ন আছে সামাজিক ন্যায় বিচারের অর্থাৎ সোশ্যাল জাস্টিস এর ওপর প্রথম আঞ্চলিক যে সংলাপ রিলিজ ইন ডায়ালগ 2025 কোন শহরে এটি অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে নয়াদিল্লি, নতুন দিল্লিতে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপটি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এনভায়রনমেন্ট দ্বারা আয়োজিত হয়েছিল। এর থিম কী ছিল? অবশ্যই অন্তর্ভুক্তিমূলক যে টেকসই সমাজের জন্য দায়িত্বশীল ব্যবসা, অর্থাৎ রেসপন্সিবল বিজনেস ফর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল সোসাইটিস। কোন দেশ জাতিসংঘের নারী শক্তিদের ইউএন ওপেন যে পিস কিপার্স, ঠিক আছে, শান্তির জন্য। তো এই যে সম্মেলন ছিল, অবশ্যই দেখে নাও প্রশ্নটা ভালো করে। জাতিসংঘের নারী শান্তি রক্ষীদের অর্থাৎ ইউনাইটেড নেশনসের ওমেন পিস কিপার্স এর প্রথম সম্মেলনের আয়োজন করেছে কোন দেশ? সঠিক অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাবে আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে এটি আয়োজন করেছে। গুরুত্বপূর্ণ রয়েছে এটাও এই জন্য। এই যে সম্মেলনটি এটা আমাদের নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা এটি আয়োজিত হয়েছিল। দেখে রাখবে যে সমস্ত আমাদের মিটিংগুলো রয়েছে না, বেশিরভাগ আমাদের ইন্টারন্যাশনাল মিটিংগুলো এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারাই পরিচালিত হয়। তো এখানে আমাদের হয়ে যাবে এটি, এবং এর থিম কী ছিল? শান্তিরক্ষায় নারী এবং গ্লোবাল একটি সাউথের দৃষ্টিকোণ অর্থাৎ ওম্যান ইন পিস কিপিং এ গ্লোবাল সাউথ পার্সপেক্টিভ। পরের প্রশ্ন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো ছিল। যদি ভালো লাগে তোমরা একটু লাইক শেয়ার করে দেবে, ঠিক আছে? কোশ্চেনগুলো কিন্তু ভালো লেভেলের ছিল, যেগুলো এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। যদিও এনটিপিসি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে? আর কিছুদিন আমাদের এক্সাম হবে, হয়তো সামনের মাসের আমাদের 8-9 তারিখ পর্যন্ত এক্সাম চলবে। তো যাদের আগামী দিনে এসএসসির এক্সাম রয়েছে, এসএসসি সিজিএলেরও এক্সাম, যেটা কিন্তু টেন্টেটিভলি তোমাদের একটা ডেট দেওয়া রয়েছে, যেটা সেপ্টেম্বরের 10 সেপ্টেম্বর থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? সুতরাং সমস্ত এক্সামের জন্য কিন্তু এসএসসি সহ সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই সমস্ত ক্লাসগুলো দেখে রাখবে। অলরেডি প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে, 500টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্লেলিস্ট করা রয়েছে। যাদের পিডিএফের প্রয়োজন রয়েছে তোমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারবে। এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা নিয়ে নেবে, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের বলে রাখি যে অবশ্যই হিস্ট্রি ক্লাস তোমরা দেখে রাখবে, যারা কিন্তু এসএলএসটির জন্য গুরুত্বপূর্ণ হিস্ট্রি ক্লাস কিন্তু এই চ্যানেলেই দেওয়া রয়েছে, ঠিক আছে? অবশ্যই দেখে রাখবে এবং গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো আগে কভার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এসএলএসটি যেহেতু এক্সাম সামনের মাসেই রয়েছে, সুতরাং টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।